আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামি খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। শেষ খবরে আপিল বিভাগে এ আবেদনের শুনানি চলছে। গেল বছরের 1 ডিসেম্বর বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ তারেক রহমান সহ সব আসামিকে খালাস দেন। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট জানায়, মামলাগুলো বিচারিক আদালতের রায় অবৈধ উপায়ে দেওয়া হয়েছে। গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা দুটি মামলায় 2018 সালে 10 অক্টোবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেন ঢাকার একটি আদালত এবং লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন ও 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। দর্শক, এই মুহূর্তে হাইকোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অরণ্য গফুর। অরণ্য, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিলের যে শুনানি বর্তমানে চলছে, সেটি বর্তমানে কোন পর্যায়ে আছে, আর এই আপিলের শুনানি নিয়ে আর কোনো তথ্য আপনার কাছে রয়েছে কিনা? সাথী, সকালে যে আপিলটি করেছে রাষ্ট্রপক্ষ, তার শুনানি কিন্তু এখনও চলছে এবং শুনানি শেষে আমরা বাদবাকি তথ্যটা আসলে জানতে পারবো যে আপিলটা গ্রহণ করা হয়েছে কিনা বা আপিলের শুনানি আরও চলবে কি না। তো 2004 সালের 21 আগস্ট গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউতে যখন এই গ্রেনেড হামলাটি হয়, সেখানে কিন্তু 24 জন মারা যায় এবং কয়েকশো জন আহত হয়েছিল। এবং প্রথম একটি প্রাথমিক যে তদন্ত রিপোর্টটা পুলিশ দিয়েছিল, সেটি পরবর্তীতে যখন 1-11 জরুরি সরকার আসে, তারা কিন্তু সেটিকে পাল্টে দিয়ে বিএনপি এবং জামাতের শীর্ষ নেতাদেরকে অভিযুক্ত করে নতুন করে আরেকটি তদন্ত প্রতিবেদন দাখিল করেছিল এবং সেটি সরাসরি কিন্তু জজ কোর্টে দাখিল করেছিল। তার ফলে দেখা যায় যে যখন এই মামলার খালাসের রায় হয় গত বছরের 1 ডিসেম্বর, তখন কিন্তু রায়ে আদালত বলেছিল যে এই অভিযোগপত্রটি সরাসরি জজ কোর্টে দেওয়ার ফলে আইনি প্রক্রিয়ার যথাযথভাবে অনুসরণ করা হয়নি, ফলে একটি অবৈধ রায় হয়েছিল এবং সেই কারণে তাদেরকে সবাইকে খালাস দেওয়া হয়। তো এর প্রেক্ষাপটে তখন কিন্তু দুটি মামলা দায়ের করা হয়েছিল, একটি হত্যা মামলা এবং একটি বিস্ফোরক আইনে মামলা। এবং সেই মামলার দীর্ঘ বছরের শুনানি শেষে কিন্তু গত বছর রায় হয়। তার আগে কিন্তু 2018 সালে তাদেরকে কিন্তু শাস্তি দেওয়া হয়, যেখানে 19 জনের মৃত্যুদণ্ড, 17 জনের যাবজ্জীবন এবং 11 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। তো সব মিলিয়ে যে 5 আগস্টের পট পরিবর্তনের পর বিভিন্ন মামলায় যে নতুন করে জট খোলা শুরু হয়েছে, তার প্রেক্ষিতে কিন্তু এই মামলাটিও নতুনভাবে আপিলের তালিকায় এসেছিল এবং শুনানির ফলে সবাইকে খালাস দেওয়া হয়েছিল। তো রাষ্ট্রপক্ষের এই আপিলটি একই সঙ্গে আইনি প্রক্রিয়া এবং একই সঙ্গে রাজনৈতিক যে প্রক্রিয়া, দুটি প্রক্রিয়ার জন্য কিন্তু একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবেই দেখা হচ্ছে। তবে আপিলের এই শুনানির পরে কিন্তু আমরা আসলে বলতে পারবো যে এর গতিপথটা কোন দিকে যাবে। সাথী, এছাড়াও আদালতের আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা আছে, সেটি হলো যে জরুরি সরকারের সময় কিন্তু সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বাসা থেকে একটি রিভলভার উদ্ধার করা হয়েছিল মর্মে যে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার রায় কিন্তু এই মাত্রই হয়েছে এবং সেই মামলাতে কিন্তু লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছে হাইকোর্ট। সাথী, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন এবং ইসলামিক খিলাফতকে কেন্দ্র করে ভারতীয় সংবাদ মাধ্যমে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড যে মন্তব্য করেছেন, তার প্রতিবাদ জানিয়েছেন বিএনপি। এমনটি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তুলসী গ্যাবার্ডের বক্তব্য উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশের নির্বাচনকে বিলম্বিত করার চক্রান্ত হচ্ছে বলেও মন্তব্য করেন জয়নুল আবেদিন ফারুক। অচিরে একটি নির্বাচন দিয়ে দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। তুলসী গ্যাবার্ড উনি বাংলাদেশ নিয়ে অনেকগুলো কথা বলেছেন। হেয় করার একটা প্রক্রিয়া আমার মনে হয় ভারতীয় সংবাদ মাধ্যমগুলো করেছে। এটা ঘৃণাভাবে আমরা প্রত্যাখ্যান করি। সরকারের কাছে অনুরোধ জানাবো, কোনো কথায় নয়, কাজেই আপনার প্রমাণ করুন। সেই কাজটা হবে একটি নির্বাচন। রাজধানীর খিলক্ষেত এলাকায় এক কিশোরকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেয়
উত্তেজিত জনতা। মধ্যরাতে খবর পেয়ে পুলিশ ধর্ষণের অভিযোগে কিশোরকে আটক করে থানায় নিয়ে আসার সময় স্থানীয় কয়েকশো লোক অতর্কিত হামলা চালায়। পরে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নেওয়ার সময় পুলিশ সদস্যদের উপরও ইট পাটকেল নিক্ষেপ করে উত্তেজিত জনতা। এতে খিলক্ষেত থানার ওসি সহ বেশ কয়েকজনকে আহত হয়। গণপিটুনির শিকার কিশোরকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, আর অন্য আহতরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। বাসা আসার পরে আমি বলতেছি শুয়ে রইছো কেন? পরে উঠছে মেয়েটা, উঠার পরে আমারে বলতেছে আম্মু আমারে যান বাসায় নিয়ে গেছে। আমি কি কার বাসায়? কোয়ার রুমের ভিতরে আমার সিঁড়ি থেকে টাইনা উঠাই নিয়ে গেছে, নিয়ে দরজা লাগাই দিচ্ছে। লাগানোর পরে মুখ চাপা ধরছে। পরে আমি কুর্মিতলা আসছি, আসার পরে এখানে দেখে ওনারা বলছে ঢাকা মেডিকেলে নিয়ে যান। খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে যুবককে মারধর, পুলিশের উপর অতর্কিত হামলা এবং হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির সর্বশেষ অবস্থা জানাতে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দীপন দেওয়ান। দীপন, শিশুটির বর্তমানের কি অবস্থা, চিকিৎসক এবং তার পরিবার কি বলছেন? সাথী, এই মুহূর্তে আমরা শিশুটিকে যে এখানে দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে ওয়ান স্টপ ক্রাইসিস সার্ভিস সেন্টার যেটি রয়েছে, সেখানে সাধারণত ধর্ষণের শিকার হলে সেখানেই রাখা হয় এবং পরীক্ষা নিরীক্ষা করা হয় ধর্ষণের শিকার যারা হয়ে থাকেন। এই মুহূর্তে শিশুটি সেখানে রয়েছে, তবে তার শারীরিক অবস্থা ভালো রয়েছেন বলে সেখানকার যিনি চিকিৎসক তিনি জানিয়েছেন। এবং এই ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যেই কিশোর, তার বয়স হবে আনুমানিক একেবারেই 14 থেকে 15 বছর। সেই কিশোরকেও গতকালকে যখন পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্থানীয়রা মারধর করেন, হামলা করেন, তিনিও গুরুতর জখম হয়েছেন এবং আহত হয়েছেন। তাকেও কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে, তারও চিকিৎসা চলছে। আমরা কিছুক্ষণ আগে ঢাকা মেডিকেল কলেজের যিনি পরিচালক রয়েছেন তার এখানে এসেছিলাম। আপনি দেখতে পাচ্ছেন হয়তো মুহূর্তে আমরা তার কার্যালয়ের সামনে আছি। তার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করছিলাম যে আসলে তাদের বর্তমান অবস্থা তাই সেটি আমরা জানতে পারিনি, কিন্তু তিনি আমাদেরকে বলেছেন যে সংশ্লিষ্ট চিকিৎসক এই ব্যাপারে একটি অগ্রগতি তথ্য আমাদেরকে দিতে পারবেন। আর এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো ধরনের মামলা দায়ের হয়নি। ধর্ষণের শিকার যেই শিশু, তার পরিবার এবং এই ঘটনায় যেই কিশোর আহত হয়েছেন তাদের দুজনের পরিবারই এই মুহূর্তে থানায় রয়েছেন এবং সেখানে আসলে ধরনের সিদ্ধান্ত হবে যে এই ঘটনায় কি করে কোনভাবে কোন দিক নির্দেশনা অনুযায়ী মামলা হবে। এবং একই সাথে যেহেতু এই ঘটনায় পুলিশের উপরও হামলা হয়েছে, পুলিশ বাদী হয়ে কোনো ধরনের মামলা করবেন কিনা সেটিও এক ধরনের প্রক্রিয়া রয়েছে। তবে সেই বিষয়গুলো নিয়ে এখনো কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি। সাথী, ধন্যবাদ। ঢাকার নবাবগঞ্জে দৌলতপুরে 7 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ জানায় মঙ্গলবার সন্ধ্যার দিকে ওই শিশুটিকে একা বাসায় পেয়ে প্রতিবেশী সিএনজি চালক নাজিম খান ধর্ষণ করে। পরে গুরুতর অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত নাজিমকে আটক করে মারধর করে এবং পুলিশে সোপর্দ করে। এদিকে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণের অভিযোগে বাবর আলী নামের এক যুবককে বেঁধে রেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। মঙ্গলবার উপজেলার সূর্যের খামার গ্রামে এ ঘটনা ঘটে। যশোরের ঝিকরগাছায় অ্যাম্বুলেন্স ও ভ্যানের সংঘর্ষে নারী শিশুসহ 3 জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও 2 জন। ভোরে যশোর বেনাপোল মহাসড়কে উপজেলার নবীনগরে এ দুর্ঘটনা ঘটে। এদিকে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি মহাসড়কের লক্ষ্মীপুর ডেবাডাঙ্গি এলাকায় ট্রাক ও স্থানীয় যান পাগলুর সংঘর্ষে নিহত হয়েছে 2 জন। এ সময় শিশুসহ আরও 9 জন আহত হয়। নিহতরা হলেন উপজেলা জয়ন্ত রায় ও আরফান। সুনামগঞ্জে দিরাইয়ে এক পুলিশ সদস্যকে অপহরণ করে ট্রাকে তুলে নেওয়ার সময় ডাকাত দলের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে শান্তিগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই ঘটনা ঘটে। জানা যায়, রাতে দিরাই থেকে একদল ডাকাত ট্রাকে সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। পথে দিরাইয়ের শরীফপুর এলাকায় চেকপোস্টে ট্রাকটিতে তল্লাশি করছিলেন পুলিশ সদস্যরা। এ সময় এক পুলিশ সদস্যকে অপহরণ করে ট্রাকে তুলে নিয়ে যাচ্ছিল ডাকাতরা। বিষয়টি অন্য পুলিশ সদস্যদের নজরে এলে তারা ট্রাকটিকে ধাওয়া করেন।
করেন। এক পর্যায়ে ট্রাকটি শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে নিয়ন্ত্রণ হারায়। এ সময় অপহৃত পুলিশ সদস্যকে উদ্ধার করে ডাকাত দলে 2 সদস্যকে গ্রেপ্তার করা হয়। দেশে ফিরেছে অতিরিক্ত অর্থ আয়ের আশায় দুবাই থেকে মিয়ানমারে মানব পাচার হওয়া 18 বাংলাদেশি। বুধবার রাত 1:45টায় থাই এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকায় আসেন তারা। পাচার হওয়া বাংলাদেশিরা মিয়ানমারের ভয়ঙ্কর স্ক্যাম সেন্টারে বন্দি জীবন কাটিয়েছেন। দীর্ঘ 8 মাস জোরপূর্বক সাইবার অপরাধমূলক কাজে বাধ্য করানোর পাশাপাশি টার্গেট পূরণ করতে না পারলে দেয়া হতো সাজা। ভুক্তভোগীদের পরিবার, এনজিও সংস্থা ব্র্যাক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক চেষ্টায় বন্দিদশা থেকে মুক্তি পেল তারা। মিয়ানমারের একটা নদীতে নিয়ে আটক করে রাখছে, 16-17 ঘন্টা কাজ করাইতো। এরা গেমিংসের কাম করাইতো, একটা টার্গেট দিত, টার্গেট পূরণ না হলে ইলেকট্রিক শর্ট। আমরা আশা ছেড়ে দিয়েছিলাম যে আমরা ওখানে জীবিত ফিরে আসবো আমাদের বাবা মার কাছে। প্রতিনিয়ত ইলেকট্রিক শর্ট দিত, খাবারের ভিতরে পোক দিত। ফরেন মিনিস্টারের সাথে আমরা যোগাযোগ করি এবং তাদের মাধ্যমে মূলত থাইল্যান্ডের সরকারের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে মূলত তাদেরকে ওই জায়গা থেকে উদ্ধার করে এই আজকে তারা ফ্লাইটে আসছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজ বিক্রি হচ্ছে 29 মার্চের আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট। সকাল 8টায় পঞ্চম দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। অগ্রিম টিকিটের শতভাগই বিক্রি হচ্ছে অনলাইনে। যাত্রীদের সুবিধায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল 8টায় এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর 2টো থেকে ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সে অনুযায়ী 2 সময়ে 2 অঞ্চলের টিকিট বিক্রি হচ্ছে। যাত্রীরা ঈদ যাত্রার ট্রেন ও বগি বাড়ানোর দাবি জানিয়েছেন। এদিকে গাবতলী, মহাখালী, সায়েদাবাদ থেকে ঈদের অগ্রিম বাসের টিকিটও বিক্রি হচ্ছে। অনেক বাস অনলাইনে টিকিট বিক্রি করেছে। এ কারণে বাস টার্মিনালেও যাত্রীদের ভিড় কম। এরিয়া ওয়াইজ যদি কিছু স্পেশাল ট্রেন দেওয়া যায়, নাহলে ঈদের এই সময়ে মানুষের অনেক কষ্ট হবে, কারণ সিট থাকে খুবই অল্প। মানুষ সবাই যেতে চায় ট্রেনে, কারণ ট্রেনের যাওয়া সবচেয়ে সুবিধাটা হচ্ছে আপনার কোনো যানজট হয় না, নির্দিষ্ট টাইমে চলে যাওয়া যায়। অনলাইনের লগে নর্মালের যে মেজা এভাবে থাকলে ভাষাভাষি, তাহলে আমি যাইতে ভালো হইতে। আমরা চাই যে অনলাইন বাদে আমরা টিকিট কাটি, কালোবাজারি বন্ধ হোক। কালোবাজারি তো কেউই চাই না। আমরা যে এই বোটাম ফোন ব্যবহার করি, কিন্তু আমরা তো অনলাইন ব্যবহার করি না, রেজিস্ট্রেশন করি নাই। আমাদের তো ভোগান্তি, আমরা তো টিকিট পাচ্ছি না। আওয়ামী লীগের মেয়াদে জঙ্গি নাটকের সঙ্গে যারা জড়িত তাদের শাস্তির আওতায় আনতে হবে। বিগত সময়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মাদ্রাসার শিক্ষার্থীদের ভাবমূর্তিও নষ্ট করা হয়েছে বলে মন্তব্য করলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর CR আবরার। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মাদ্রাসার শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ আয়োজিত বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার অতীত, বর্তমান, ভবিষ্যৎ করণীয় বিষয়ে সেমিনারে একথা বলেন তিনি। এ সময় শিক্ষাবিদ ও ইতিহাসবিদ অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, মাদ্রাসা শিক্ষাকে আধুনিক করতে হবে এবং সব পর্যায়ে অগ্রাধিকার দিতে হবে। ধরে নেওয়া হতো আপনি হচ্ছেন বিশেষ ভাবধারায়, বিশেষ মানে উগ্রগোষ্ঠী, আপনারা হচ্ছেন সমর্থক। সেটা কমপ্লিটলি আনএক্সেপ্টেবল। কিভাবে নাটক সাজানো হয়েছে এই ঢাকা শহরে জঙ্গি হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য। এবং আমরা এই ক্ষেত্রে আমরা দাবি করি যে এই যে নাটক যেগুলো হয়েছিল, এর যারা পৃষ্ঠপোষক ছিলেন, এগুলোকে যারা ইমপ্লিমেন্ট করেছিলেন, যে তাদের যেন প্রপার বিচার হয় এবং তাদেরকে যেন কাঠগড়ায় দাঁড় করানো হয়, সেটা আমাদের আমাদের দাবি। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।